দেখছেন সন্ধ্যার খবর। দ্বিতীয় বছরে পা রাখল নিমতলী ট্র্যাজেডি। মর্মান্তিক সেই স্মৃতি ভুলতে পারেনি স্বজন হারা মানুষগুলো। যে কেমিক্যাল কারখানাগুলোর কারণে ভয়াবহ এই দুর্ঘটনা, এই ঘটনার পর সরকার তা সরানোর প্রতিশ্রুতি দিলেও এখনো সেটা বাস্তবায়ন হয়নি। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শিগগিরই সব কেমিক্যাল কারখানা সরানো হবে। রিপোর্ট করছেন আরিফুর রহমান। ৩ জুন ২০১০ মৃত্যুপুরীতে রূপ নিয়েছিল নিমতলী। ১১৭টি তাজা প্রাণ দগ্ধ হয়ে প্রাণ হারায় এই আগুনে। কয়েকশো মানুষ হয়েছিল অগ্নিদগ্ধ। দেখতে দেখতে ২ বছর পার হয়ে গেলেও ঘটনাটি এখনো ভুলতে পারেনি ওই এলাকাবাসী। অনেক লোক এখানে জ্বলে পড়ে আছে, রাত না হলো ৩০০-র উপরে। এই মুদি দোকানে, এই বিল্ডিং, এই মুদি দোকানের ভিতরে ছোট ছোট বাচ্চা। প্রায় ধসে যাওয়া এই বাড়িটি অগ্নিকাণ্ডের ঘটনায় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নিমতলীতে। ওই ভবনটিতে হঠাৎ দেখা গেল ইয়াসিন আলীকে, যিনি মা সহ পরিবারের ৬ জনকে হারিয়েছিলেন। আমি সগড়ে যে চানবার গেছিলাম, চায়না দিয়ে আমার মায়ের লাশ পাওয়া যায় না, 6টা লাশ আমি পাইলাম। বৃদ্ধ ওই ব্যক্তি সেদিনের কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। গেছিলাম আমার মেয়ে নাতি যে কেমিক্যাল কারখানাগুলোর কারণে স্বজন হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছেন এখানকার মানুষ, 2 বছরে সেগুলো না সরানোর কারণে ক্ষুব্ধ তারা। এখানে যদি একটা মেল কারখানার ফ্যাক্টরি বা কেমিক্যালের ফ্যাক্টরি থাকে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার উচিত যে এইসব এলাকাগুলোতে এই মেল কারখানাগুলো দূরে সরে নেওয়া। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কেমিক্যাল কারখানাগুলো সরানোর উদ্যোগের কথা। কিভাবে এই নিমতলীর কারখানাগুলো সরিয়ে নেওয়া যায় সেজন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে এবং সেটার জন্য আমাদের শিল্প মন্ত্রণালয় বিশেষভাবে তিনি সেভাবে সরকারের পক্ষে তিনি কাজ করে যাচ্ছেন এবং শীঘ্রই আমি আশা রাখি যে আমরা এটাকে এখান থেকে সরিয়ে নিতে পারবো বলে আমি আশাবাদী। রবিবার সারাদিন নিমতলীর এই ঘটনার স্মরণে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন ছিল। শোকে আচ্ছন্ন ছিল পুরো এলাকা। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যশোরের মনিরামপুরে জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওয়াহাবের গাড়ি বহরে শনিবারের হামলার ঘটনার পর থেকেই বিলকপালিয়া সংলগ্ন গ্রামগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় মোতায়েন থাকলেও আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার শত শত নারী পুরুষ। এদিকে হামলার সময় যথাযথভাবে দায়িত্ব পালন না করায় অভয়নগর ও মনিরামপুর থানার 2 ওসিকে প্রত্যাহার করা হয়েছে। যশোর থেকে সাইফুল ইসলাম সজলের পাঠানো রিপোর্ট। মনিরামপুরের ভবদহ এলাকার 60টি গ্রামের বাসিন্দাদের জীবন জীবিকা এই কপালিয়া বিলের উপর নির্ভর করে। এই বিলে টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্প বাস্তবায়ন হলে বছরের বেশিরভাগ সময় জুড়েই বিলটি থাকবে গভীর পানির নিচে। এমনকি আশেপাশের গ্রামগুলোতেও ঢুকে পড়বে লোনা পানি। এমন আশঙ্কায় গত কয়েক মাস ধরে এই প্রকল্পের বিরোধিতা করে আসছেন স্থানীয়রা। এই বিলি টিআরএম হয়ে গেলে আমরা গিয়ে ছেলে ফেলেও মানুষ হবে না, আমরা মানুষ হবো না, আমরা গিয়ে শেষকালে আমাকে কেউ দেবে না। টিআরএম হলে আমাকে কেউ বাঁচবে না, আমরা টিআরএম চাই না, টিআরএম এর আমাকে দরকার নেই। শনিবার হুইপের গাড়ি বহরে হামলার জের ধরে টেকেরহাট বাজারে দোকান, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রোববার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানান, প্রকল্পটি নিয়ে ভুল বোঝাবুঝি থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সরেজমিনে দেখছি যে কি পরিস্থিতিটা, আমরা সবসময় এটা মনিটর করছি, খোঁজ রাখছি যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জনগণের যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথেও কথা বলছি অ্যাসেসমেন্টের জন্য কি অবস্থাটা। এদিকে হুইপের গাড়ি বহরে হামলা ও সংঘর্ষের সময় যথাযথভাবে দায়িত্ব পালন না করায় পুলিশ প্রশাসন অভয়নগর ও মনিরামপুর থানার 2 ওসিকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে। বীরের বেশে দেশে ফিরলেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। তার সাথে ফিরেছেন দ্বিতীয়বারের মতো এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। বিমানবন্দরের উষ্ণ সংবর্ধনা শেষে তারা জানালেন এই জয় দেশের সব তরুণ তরুণীর। জয়ন রহমানের রিপোর্ট। 19 মে থেকে 3 জুন মাঝে পেরিয়েছে এভারেস্ট বিজয়ের 15 দিন। এভারেস্টের লাল সবুজে পতাকা ওড়ানো এই 2 বিজয়ীকে রবিবার বহনকারী বিমান বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে বিকেল 5:30টায়। শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করেন তাদের। নিশাত মজুমদার জানান, নারী না পুরুষ সে হিসেবে না যেয়ে তার লক্ষ্য ছিল এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা ওড়ানো। পতাকা ধরে আছি, পতাকা তখন দেশের কথা মনে হবে।
আর তখন আমার আসলে আবহাওয়াটা খুব খারাপ ছিল। আমরা যখন সামিট করি, যেদিন চূড়ায় আরোহণ করি, প্রচন্ড রকমের খারাপ আবহাওয়া ছিল। মনে হচ্ছে আমাকে ছুঁড়ে ফেলে তিব্বতের দিকে নিয়ে যাচ্ছে। এভারেস্ট জয় করাটাকে বা এভারেস্টে আরোহণ করাটাকে পৃথিবীর সবচাইতে কঠিন কাজ বলে মনে করা হয়। এরকম কঠিন কাজ বাংলাদেশের মেয়েরা করতে পারে, আপনাদের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা দেখছে, তা এই আত্মবিশ্বাসটুকু ওরা ফিরে পাবে যে না, মেয়েরা সবকিছু করতে পারে। উত্তরের পর এবার দক্ষিণ দিক দিয়ে এভারেস্ট বিজয়ী মুহিত জানিয়েছেন, লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন ইচ্ছাশক্তি। একমাত্র বাঙালি যে আমি দুইটার দিকেই এভারেস্টকে জয় করলাম, তিব্বত উত্তর দিক দিয়ে এবং দক্ষিণ দিক দিয়ে। এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য, বাংলাদেশের জন্য, যে আমরা সমুদ্র সমতলের মানুষ, কিন্তু আমরা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজটা আমরা করতে পারি। এটা আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের তরুণ অনেক কিছু করতে পারে। বিমানবন্দর থেকে এই বিজয়ীরা যান শহীদ মিনারে শহীদদের স্মরণে। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতি সংবাদ। নিয়ন্ত্রক সংস্থা এসিসির আইন 2 সিসি ধারাকে চ্যালেঞ্জ করে করা 5টি রিটের শুনানি শেষে সোমবার আদেশের দিন ধার্য করেছেন আদালত। এর আগে দুপুর 12টায় বিচারপতি হাসান ফায়েজ ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এই শুনানি শুরু হয়। সকালে প্রধান বিচারপতি এই 5টি রিটের শুনানির জন্য 30 নম্বর আদালতে পাঠান। এদিকে রোববার থেকে 2 স্টক এক্সচেঞ্জের লেনদেন সকাল 11টার পরিবর্তে 10:30টায় শুরু হয়েছে। এখন থেকে লেনদেন শেষ হবে 3টার পরিবর্তে 2:30টায়। এদিন লেনদেনের শুরুতে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম, একই সাথে বেড়েছে লেনদেনও। বিদ্যুৎ ও জ্বালানি, সিমেন্ট, ফার্মাসিউটিক্যালস এবং প্রকৌশল খাতের শেয়ারের লেনদেন ছিল তুলনামূলক ভালো। দিন শেষে 2 বাজারে লেনদেন হয়েছে 320 কোটি টাকার। ডিএসসির সাধারণ সূচক বেড়েছে 121 পয়েন্ট, আর সিএসির সার্বিক সূচক বেড়েছে 330 পয়েন্ট। ফিরে এলাম সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। লেবাননের সিরীয় সীমান্তবর্তী বন্দর নগরী ত্রিপোলিতে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে মারা গেছে কমপক্ষে 9 জন, আহত হয়েছে আরও 20 জন। সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরুর পর থেকেই অস্থিরতা বিরাজ করছে লেবাননের উত্তরাঞ্চলীয় এই শহরটিতে। সাম্প্রতিক সময়ে আসাদ সমর্থক আলাওয়াতে দল ও বিরোধী সুন্নি যোদ্ধাদের সংঘর্ষ আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনার পরপরই সেখানে যান দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সহিংসতা রোধে লেবানন সেনাবাহিনী ও স্থানীয় নিরাপত্তা বাহিনীকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এদিকে খোদ সিরিয়ার দামেস্ক, হিমিস ও দারায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে মারা গেছে 10 জন। সিরিয়া ভিত্তিক ব্রিটিশ পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের শাসনের 60 বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী পালনের উৎসব শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ রাজকীয় নৌবহর যাত্রায় যোগ দেওয়ার জন্য রানী এলিজাবেথ এখন অ্যালবার্ট ব্রিজের পথে। টেমস নদীতে রাজকীয় বহরটি রানী এলিজাবেথ সহ তার পরিবারের সদস্যদের নিয়ে অ্যালবার্ট ব্রিজ থেকে লন্ডনের ঐতিহাসিক দর্শনীয় সেতু টাওয়ার ব্রিজ পর্যন্ত যাবে। 10,000 ফুল দিয়ে সাজানো দৃষ্টিনন্দন রানীর বদরার সাথে থাকবে আরও 1000 ফ্লোটিলা। বলা হচ্ছে গত 350 বছরের মধ্যে রানীর এই নৌযাত্রা হবে সবচেয়ে দর্শনীয়। ইতোমধ্যে তা উপভোগ করার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে টেমস নদীর দুপাশে। এছাড়াও এলিজাবেথের শাসনের হীরক জয়ন্তী উপলক্ষে গোটা ইংল্যান্ডেই বিরাজ করছে উৎসবের আমেজ। এবারে খেলার খবর। ক্রিকেট। কালক্ষেপণ না করে ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমে গেলেন শনিবার বাংলাদেশে পা রাখা নতুন কোচ রিচার্ড পাইবাস। নতুন কোচের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার সাথে ক্রিকেটারদের চাওয়া ও বোলার ও ব্যাটসম্যানদের স্বাভাবিক স্টাইলে অন্তত খড়গ চালাবেন না পাইবাস। মাঠে ইংলিশ কোচের দক্ষ পরিকল্পনার বাস্তবায়নই হবে ক্রিকেটারদের লক্ষ্য। রিপোর্ট সুব্রত বাপির। বাংলাদেশ দলের ধারাবাহিকতাই অগ্রাহ্য পাবে পাইবাসের কাছে। তাহলে তো ঘরে বসে থাকলে চলবে না। রাতে দীর্ঘ ক্লান্তির ছাপ ঠিকমতো কাটিয়ে ওঠার আগেই যাদের সঙ্গে বসত তাদের নিয়ে মাঠে নেমে পড়লেন বিসিবির বহু প্রত্যাশিত কোচ রিচার্ড পাইবাস। কিন্তু ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক
সাকিব তামিমদের ব্যস্ততায় অনুশীলনে পেলেন কেবল 3 পেসার মাশরাফি, নাজমুল, শফিউল, স্পিনার রাজ্জাক আর বেশ কিছুদিন পর আবার দলে ডাক পাওয়া ব্যাটসম্যান জুনায়েদকে। কথাবার্তা হচ্ছে গভীর মনোযোগেই এই 5 ক্রিকেটারকে পরখ করেছেন পাইবাস। সবাই নাই ক্যাম্পে, এখনো ডোমেস্টিক ক্রিকেট চলছে এখনো। সবাই যখন শেষ করে আসবে তখন হয়তো বা কোচ অফিসিয়ালি কথা বলতে পারে। একটা কোচ কখনোই ম্যাচ জিতাই দিতে মানে আমরা যে ম্যাচ খেলি জিতিয়ে দিতে পারবে না। আমাদের ভালো খেলতে হবে, সে প্ল্যানিংটা দেবে, প্ল্যানিং অনুযায়ী খেলতে পারাটা এটা পুরোটাই প্লেয়ারদের উপর থাকে। অতীতে কয়েকজন কোচের অতি পরীক্ষা নিরীক্ষায় নিজস্ব স্টাইল পরিবর্তন করতে গিয়ে স্বাভাবিক খেলাটাই ভুলে গিয়েছিলেন প্রতিভাধর কয়েকজন ক্রিকেটার। সেসব ক্রিকেটারদের ফর্মহীনতার প্রভাব বয়ে বেড়াতে হয়েছে পুরো দলকে। পাইবাসকে তাই ক্রিকেটাররা চান বন্ধু হিসাবে। প্রতিটা ব্যাটসম্যানের ন্যাচারাল খেলা থাকে, সবাই চায় সে ন্যাচারাল খেলার ভিতরে থাকবে। যেহেতু তার ফার্স্ট ডে, সো এটা লং টাইম যখন চলতে থাকবে তখনই বোঝা যাবে আসলে তার মাইন্ডে কি কাজ করতেছে, আসলে সে কি চাইতেছে। সিডন্সের মতো জিম্বাবুয়ে সফর দিয়ে আসল কাজ শুরু হবে পাইবাসের। তবে 9 বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেট কোচিং এ ফেরা পাইবাসের সে সফরের ম্যাচগুলো পাবে না আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় টি20তে টসে জিতে ব্যাট করছে পাকিস্তান। এই মাঠেই দুদিন আগে সিরিজের প্রথম ম্যাচে 132 রান করেও পাকিস্তানকে হারিয়েছিল শ্রীলঙ্কা। ফুটবল। জাতীয় দলের হয়ে গোল না করতে পারার অভিযোগ থেকে নিজেকে ধীরে হলেও মুক্ত করতে শুরু করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার রাতে মেসি গোল করেছেন। আর আর্জেন্টিনা 4-0 গোলে ম্যাচ জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আপাতত শীর্ষে থাকল। আর্জেন্টিনার মাঠ মনুমেন্টালে নিজের জন্মদিন স্মরণীয় করে রাখলেন আগুয়েরো। মিডফিল্ডার ডি মারিয়ার ক্রস থেকে 20 মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন বার্থডে বয়। 29 মিনিটে মেসি 3 জনকে কাটিয়ে বল ঠেলে দেন হিগুয়েনের দিকে, সেখান থেকে গোল করেন হিগুয়েন। 2 মিনিট পর আর সতীর্থদের দিয়ে নয়, নিজেই গোল করেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে তার 23তম গোল। 3-0 লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ইকুয়েডর তুলনামূলক ভালো খেললেও 75 মিনিটে ডি মারিয়ার গোলে 4-0 জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়।